প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের কথাগুলো শুনছেন, পরবর্তীতে শুনবেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে ধন্যবাদ শুভেচ্ছা জানানোর মতো সময় এবং পরিস্থিতি আমাদের কাছে নাই। সেই সকালবেলা কিংবা রাতে না ঘুমিয়ে সকালবেলা আদো আদো ঘুম চোখ নিয়ে বের হয়েছি। এখন পর্যন্ত এই রাত হতে যাচ্ছে, খাওয়া নাই, গোসল নাই, অসুস্থ শরীর নিয়ে আমরা রাজপথে আছি। কারণ আজকে পুরো বাংলাদেশের তরুণরা আজকে রাজপথে তাদের অধিকার আদায়ে লড়াই করছে। এই যৌক্তিক এবং ন্যায়সঙ্গত লড়াই করতে গিয়ে আপনারা জানেন যে আজকেই 6 জন শিক্ষার্থী নিহত হয়েছে। কোথাও কোথাও বলছে 9 জন, কোথাও কোথাও বলছে 6 জন। তো ইতিমধ্যেই আমরা ডেইলি স্টারের এবং প্রথম আলোর সোর্স থেকে যেটা নিশ্চিত হয়েছি, আপনার ঢাকা কলেজের সামনে একজন শিক্ষার্থী মারা গিয়েছেন, সিটি কলেজের সামনে একজন শিক্ষার্থী মারা গিয়েছেন, অর্থাৎ ঢাকায় 2 জন, রংপুরে ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী এবং এই আন্দোলনের একজন সমন্বয়ক, রংপুরের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, তিনি আপনার পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং চট্টগ্রামে 3 জন নিহত হয়েছেন। আরও বলছে যে চট্টগ্রামে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, আরও অন্যান্য জায়গায় বলছে যে এরকম 2 জন মারা গেছে। আমরা সোর্স নিশ্চিত না হওয়ার কারণে আমরা সেটা নিশ্চিত করে বলছি না, তবে 6 জন মৃত্যু হয়েছে এটি আমরা ডেইলি স্টার এবং প্রথম আলোর সংবাদ থেকে নিশ্চিত হয়েছি। আজকে একটি যৌক্তিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন কেন এই সহিংসতায় রূপ নিল, কোন প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হলো? একমাত্র বাংলাদেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী নব্য হিটলার শেখ হাসিনার কারণে আজকে এই শান্তিপূর্ণ আন্দোলন সহিংস আন্দোলনে রূপান্তরিত হয়েছে। ছাত্ররা বারবার বলেছিল যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য, আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা মেধাবীদের মূল্যায়ন চাই। মেধাবীরা যেন বাংলাদেশে থাকতে পারে, তাদের মেধার মূল্যায়ন হয়, সেজন্যই এই কোটার যৌক্তিক একটা সংস্কারের আন্দোলন যেটি 2018 সালে আমরা করেছিলাম এবং সেটি একটি মীমাংসিত বিষয় ছিল। সেই মীমাংসিত বিষয়কে আদালতের ঘাড়ে বন্দুক রেখে নব্য হিটলার শেখ হাসিনা এবং তার দোসররা আজকে ছাত্র সমাজকে উস্কে দিয়েছিল, রাস্তায় নামিয়েছিল। কেন? তারা ভেবেছিল এই যে তাদের যে দেশ চালাতে যে ব্যর্থতা, নজিরবিহীন দুর্নীতি, লুটপাটের যে ফিরিস্তি গণমাধ্যমে আসা শুরু করছে, পুলিশ বাহিনীর পুলিশের প্রধান বেনজির, সেনাপ্রধান আজিজ, আসাদুজ্জামান, ডিআইজিরা, এই যে চোর চক্র এবং সিন্ডিকেটের যে তথ্য বের হয়ে আসছিল, তাতে স্বাভাবিকভাবেই সরকারের উপরে জনগণের একটা প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে। এরই মধ্যে ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি, দেশ বিক্রির চুক্তি, দেশের মধ্যে দিয়ে রেল লাইন নেওয়ার যে ষড়যন্ত্র এবং ভারতকে বাংলাদেশকে ইজারা দেওয়ার যে চক্রান্ত এবং চীনের সাথে পীড়িত করে যখন পাত্তা পাচ্ছিল না, ব্যর্থ চীন সফর, এই সমস্ত ইস্যুকে ঢাকার জন্য অনেকে বলছেন যে শেখ হাসিনা এই নাটক পাতিয়েছে এবং শেখ হাসিনার এই গোপাল ভাঁড়ের সভাসদরা, এই গোপাল ভাঁড়রা এই রঙ্গমঞ্চ তৈরি করেছিল যে ছাত্রদেরকে নিয়ে কটূক্তি করেছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবৈধ প্রধানমন্ত্রী ছাত্রদেরকে গণহারে রাজাকার বলেছে, তরুণদেরকে রাজাকার বলেছে। তরুণরা রাগে ক্ষোভে দুঃখে বলেছিল যে শেখ হাসিনা যদি আমাদেরকে রাজাকার বলে, এই রাজাকার এই দেশের সকল জনগণ। তাই তারা বলেছিল যে 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 তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? শেখ হাসিনা স্বৈরাচার। শেখ হাসিনা স্বৈরাচার এই তরুণদেরকে, মুক্তিযুদ্ধের এই প্রজন্মকে, আজকে স্বাধীনতা 53 বছরে আমরা অতিক্রম করছি, যেই বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের ভিত্তির উপরে দাঁড়িয়ে, সেই বাংলাদেশকে আজকে তরুণ প্রজন্মকে, গণতন্ত্রের পক্ষের শক্তি, মেধাবী প্রজন্মকে আজকে ফাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা রাজাকার বানাই আজকে একটা বৈপরীত্য তৈরি করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে যে যারা আন্দোলন করেছে তারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে, অবমাননা করেছে এবং এই শেখ হাসিনার গোপাল ভাঁড়ের সভাসদদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে আমরা 2018 সালের আন্দোলনকারীদের পক্ষ থেকে আজকে সারা এই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা নাগরিক প্রতিক্রিয়ার আয়োজন করেছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে।
সেখানে ওই বৈফর মুক্তিযোদ্ধা মঞ্চ সন্ত্রাসী সংগঠন, শেখ হাসিনা এবং ভারতের সরাসরি রয়ের ইন্ধনে পরিচালিত সংগঠন। এই সংগঠন আমাদের সেই 2019 সালেও ডাকসুতে হামলা চালিয়েছিল ভারতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার কারণে। তাদেরকে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা লীগ, সেফাতুল্লাহর ভাষায় জুতা লীগ, মুজা লীগ, সুতা লীগ এই প্রেস ক্লাবে দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে হামলা করানোর জন্য। আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, আমরা ওদের উস্কানিতে পা দেই নাই। পা দিলে হয়তো ওখানেও লাশ পড়তো, কারণ আমাদের ছাত্র যুবক তরুণরা তো টকবকে, তারা তো প্রতিরোধ করতে জানে, তারা পিছু হটতে জানে না। যতক্ষণ দেয় প্রাণ ততক্ষণ লড়াই করতে জানে। এবং তারা, আমরা আমাদের অফিসের সামনে আল রাজির পাশে আমরা এই প্রতিবাদ প্রোগ্রাম করেছি সেই সকাল 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত। তারপরেই যখন আমরা শুনেছি যে আমার ভাইদেরকে শহীদ করা হচ্ছে, এই নব্য হিটলারের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, মানুষের মনে ভয় ঢুকানোর জন্য, মানুষকে আতঙ্কিত করার জন্য রাস্তায় যেন কেউ না নামে, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাদেরকে অস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন আজকের প্রথম আলো, আজকের দেশ রূপান্তর, আজকের সমকাল, আমার কথা নয়, আজকের জাতীয় পত্র পত্রিকাগুলো সবাই দয়া করে সংগ্রহে রাখুন, কিনে রাখুন। টেলিভিশনের ফুটেজগুলো, ফেসবুকের ভিডিওগুলো পর্যালোচনা করে দেখুন যে কিভাবে সারা দেশের প্রশিক্ষিত সন্ত্রাসী অস্ত্রধারী গুন্ডাদেরকে ঢাকা সহ সারা দেশে শেখ হাসিনা লেলিয়ে দিয়েছিল। মতিউর রহমান রিন্টু প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী ছিলেন। তার বই আমার ফাঁসি চাই বই থেকে শুনেছি যে তিনি লাশের রাজনীতি পছন্দ করেন, তিনি রক্তের রাজনীতি পছন্দ করেন। আজকে মনে হচ্ছে তাই তিনি ক্ষমতায় থাকার জন্য একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে আজকে তিনি লাশ ফালাচ্ছেন সারা দেশে, কেউ যেন তার বিরুদ্ধে কথা না বলে। গত এই তার 16 বছরের শাসনে 3,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধীদের এই বিতর্কিত মামলায় গণজাগরণ মঞ্চ বসিয়ে ভারতের পৃষ্ঠপোষকতা অনেকে ফাঁসি দিয়েছে। খালেদা জিয়ার মতো মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। এইভাবে আজকে এই দেশে প্রতিপক্ষকে নির্মূল করার জন্য লাশের রাজনীতি, মামলার রাজনীতি, হামলার রাজনীতি শেখ হাসিনা কায়েম করেছে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না, এইভাবে একটা দেশ চলতে পারে না, এইভাবে একটা সমাজ চলতে পারে না। আমরা বারবার আমাদের পুলিশ, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় বেতন হয়, আমাদের সামরিক বাহিনী, আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন হয়তো এই নব্য হিটলারের সহযোগী কতিপয় ব্যক্তি, আজিজ বেনজিরদের মতো কতিপয় কুলাঙ্গার, কতিপয় দানব শেখ হাসিনা তৈরি করেছে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু বেশিরভাগ পুলিশ অফিসার, আর্মি অফিসার, আদালত, প্রশাসন জনগণের পক্ষে। এই যে আজকে ছাত্ররা আন্দোলন করছে, কারো ভাইগনা, কারো ভাই, কারো ভাতিজা, পুলিশের প্রতি, আপনার বিডিআরের প্রতি, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি হাত জোরে বিনয়ের সহিত অনুরোধ থাকবে, একটা গুলি আপনারা করবেন। আপনি কার দিকে গুলি করবেন, কার দিকে বন্দুক তাক করবেন, সবাই আপনার স্বজন। আওয়ামী লীগ ছাড়া এই দেশে যারা আছে তারা এই দেশের মানুষ না। গত 24 সালে বিরোধী দলের বর্জনের মুখে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা জনবিচ্ছিন্ন ফ্যাসিস্ট দল, যাদেরকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। 90 থেকে 95% জনগণ এই ফ্যাসিস্ট শক্তির পাতানো সাধারণ নির্বাচনে ভোট দিতে যায় নাই। মাত্র 5% প্রতিনিধিত্ব করছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আজকে এতটা ঘৃণার দলে পরিণত হয়েছে। কাজে এই 5%-এর পক্ষে দাঁড়িয়ে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করবেন না, বিজেপিকে কলঙ্কিত করবেন না, সামরিক বাহিনীকে কলঙ্কিত করবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ জানাব, অবশ্যই দেশের এই পরিস্থিতি নিয়ে সামরিক বাহিনীকে ভাবতে হবে, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেশ রক্ষার চিন্তা করতে হবে, পুলিশ বাহিনীকে ভাবতে হবে, প্রধান বিচারপতি সব বিচার বিভাগকে ভাবতে হবে, পুরো প্রশাসনকে ভাবতে হবে। এইভাবে একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে দেশ চলতে পারে না। এইভাবে একটা দেশের সরকার তার সমর্থকদেরকে অস্ত্র হাতে তুলে দেবে, রামদাও দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রে পরিণত করবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রে পরিণত করবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লাশ ফালাবে, চট্টগ্রামে লাশ ফালাবে, নারীদের কাপড় চেরবে, শ্লীলতা হানি করবে, মানুষকে কুপিয়ে রাস্তায় মারবে। এইভাবে একটা দেশ চলতে পারে না। আজকে আমরা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, সমস্ত প্রশাসনকে আহ্বান জানাবো, প্রয়োজনে আপনারা ক্ষমতা নেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বন্দী করুন, জনগণের জন্য কাজ করুন। 1/11-এর সময় আমরা দেখেছিলাম এই ফ্যাসিস্ট শেখ হাসিনার চক্রান্ত এবং ষড়যন্ত্রেই একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল।
আওয়ামী লীগ মানুষ মেরে লাশের উপরে নৃত্য করেছিল। সেই সময় অফিসাররা, সামরিক বাহিনীর কর্মকর্তারা মিটিং করেছিল, দেশে এভাবে চলতে পারে না, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে নষ্ট হচ্ছে। তারা রাষ্ট্রপতির সাথে আলাপ আলোচনা করে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তখন এই পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছিলেন। আজকে তার চেয়ে জঘন্য পরিস্থিতি। সেই সময় একজন দুইজন মারা গেছিল, আজকে ছাত্র যুবক তরুণ তরতাজা 6টি প্রাণ আজকে ঝরে গেল। গতকালকে অনেকে বলছে 2টা না 3টা, আমরা ক্রস চেক করতে পারিনি। যেহেতু আজকে একদিনে 6 জন মারা গিয়েছে, আরো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, অবনতির দিকে যাচ্ছে। এমনকি আমাদের যে সমস্ত ভাই বোনদেরকে আমরা হসপিটালে ভর্তি করছি, সাংবাদিকদেরকে বলবো আপনারা খবর নিন। ঢাকা কলেজের সমন্বয়ক নাজমুল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সম্রাট, আরো আপনার বদরুন্নেসার সমন্বয়ক একটি মেয়ে, তারা ইসলামী ব্যাংক হসপিটালে ভর্তি হয়েছিল। সেখানে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে যে হাসপাতালে রাখতে দিচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, বিনা চিকিৎসা অনেকে কাতরাচ্ছে। আমরা বারবার জাতির প্রতি আহ্বান জানিয়েছিলাম, ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছিলাম, ঢাকা শহরের বাড়িওয়ালা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম, যেখানে আন্দোলনকারীদের দেখেন একটা পানি কিনে দেন, স্যালাইন কিনে দেন, একটা সিঙ্গারা কিনে দেন, একটা পুরি কিনে দেন, যাকে যেখানে পারেন সহযোগিতা করেন, যে যেখানে পারেন নেমে যান। এই আন্দোলন ইতিমধ্যেই ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে, যার ফলে আগামীকালকে এই যে সারা দেশে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের, নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে হামলা, গুলি চালিয়ে হত্যা করা, এই বর্বরতার প্রতিবাদে ঢাকা থেকে আমরা কয়েকটি রাজনৈতিক দল আলাপ আলোচনা করে, এবি পার্টি, গণ অধিকার, এনডিএম, এরকম আরো আমরা ব্যক্তি পর্যায়ের সাথে আলোচনা করছি। আমরা সকাল 11টায় আমরা পল্টনে এই আপনার গায়েবানা জানাজা ও কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আমাদের সমমনা এই তরুণ ছাত্র যুবক যারা আন্দোলন করছে, তাদেরকে যারা সমর্থন করছে, বিভিন্ন রাজনৈতিক দল, আমরা সকলকে আহ্বান জানিয়েছি, দলের কথা ভুলে যান, ব্যানারের কথা ভুলে যান, নেতার কথা ভুলে যান। দেশ বাঁচাতে, তরুণদেরকে বাঁচাতে, দেশ রক্ষা করার জন্য, নব্য হিটলারদেরকে পরাজিত করার জন্য যার যা কিছু হচ্ছে তাই নিয়ে রাজপথে নামুন এবং প্রতিরোধ গড়ে তুলুন। আগামীকালকে সকাল 11টায় সারা দেশে, জেলা উপজেলায় যে যেখানে পারেন এই গায়েবানা জানাজা এবং কালো পতাকা মিছিল সফল করুন। আন্দোলনকারী শিক্ষার্থীদের আমরা শুনেছি 2-1 জনকে নজরবন্দি রাখা হয়েছে। গোয়েন্দা সংস্থারা চাপ দিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার একটা চেষ্টা করছে, যে আন্দোলনের মধ্যে বিভাজন দেখানোর জন্য। এই আন্দোলন, এই যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে ওইভাবে দেখা যাচ্ছে না বা তাদের ওরকম দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না। কিন্তু দেখেন সারা দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই গত কয়েকদিন ধরে তাঁতি বাজারে তারা স্বপ্রণোদিত হয়ে তারা সেখানে এই বাংলা ব্লকের অবস্থান কর্মসূচি পালন করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে এই আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি ছিল বেলা 3টায়। দুপুর 12টা থেকে সায়েন্স ল্যাব স্কুলের শিক্ষার্থীরা, সিটি কলেজ, ঢাকা কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে দিয়েছে। এই বাড্ডাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় মিলে গণজাগরণ তৈরি করে ফেলেছে। উত্তরাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে ফেলেছে। সমস্ত দেশে দুপুরের মধ্যেই শিক্ষার্থীরা নেমে পড়েছে, কারণ এই যে শিক্ষার্থীদের উপরে বর্বর হামলা চালানো হচ্ছে, বর্বরভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, তাদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিকে শেখ হাসিনা চোখ রাঙানি দিয়ে যে আপনার কেড়ে নিতে চাচ্ছে, পুলিশের বন্দুকের নলের মুখে যে তাদেরকে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দিতে চাচ্ছে, ছাত্রলীগ দিয়ে দমন করতে চাচ্ছে, এই শিক্ষার্থীরা ছাত্রলীগের দুর্বৃত্তদের কাছে মাথা নত করে নাই, ছাত্রলীগকে প্রতিহত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ অনেকে গাড়ি রেখে পালাইছে, অনেকে দৌড়িয়ে পালাইছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগ অনেক ক্ষেত্রে দেখলাম শেষ পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পালিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেল ফেলে রেখে মোটরসাইকেল দিয়ে পালাইছে। অনেক জায়গায় হাজী সেলিমের মতো ঢাকার নাকি ডন, তিনিও পালাইছেন। তো এইভাবে আজকে যেভাবে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছে, এই প্রতিরোধের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই প্রতিরোধ আজকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দাবিতে জারি রাখতে হবে। আজকের বাংলাদেশ একটি বিভাজিত বাংলাদেশ, একটি ঘৃণা বিদ্বেষ হিংসের বাংলাদেশ শেখ হাসিনা গত 16 বছরে তৈরি করে। আজকে আয়মান সাদিকরা এই আন্দোলনের পক্ষে সমর্থন দেওয়ায় তার স্কুলের স্টার্ট আপ বাতিল করে পলকের বাবার টাকায় 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায়। বরং এই পলকরা হাজার হাজার শত শত কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। পরিস্থিতি খারাপ দেখলেই দেশ ছেড়ে পালাবে। ওদের এই দেশের প্রতি কোনো মায়া নাই, ওদের এই দেশে কোনো বিনিয়োগ নাই, ওদের ছেলে সন্তানরা এই দেশে পড়ে না। শেখ হাসিনার বোনের ছেলে লন্ডনের এমপি, শেখ হাসিনার ছেলের বউ বিয়ে করেছে আমেরিকার ইহুদি। তারা বলে যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বাঙালির কোনো চরিত্র, বাঙালির বৈশিষ্ট্য তাদের মধ্যে নাই। এই দেশ
আমাদের মতো কৃষক, শ্রমিক, মেহনতি মানুষদের দেশ। এই দেশে আমরা থাকবো, এই দেশের আলো, বায়ু, বাতাসকে বিশুদ্ধ রাখার দায়িত্ব আমাদের। আজকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গত 16 বছরে এই দেশের আলো, বাতাস, বায়ু, পানিকে দূষিত করেছে, নগরীকে বিষাক্ত নগরীতে পরিণত করেছে, বাংলাদেশকে একটা অসহিষ্ণু রাষ্ট্রে পরিণত করছে। আজকে শেখ হাসিনার উস্কানিতে, শেখ হাসিনার নির্দেশনা আজকে সারা দেশে তার গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ আজকে রামদানে ঝাঁপিয়ে পড়ছে, মেডিকেলের নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করছে। ঢাকা মেডিকেলের চিত্র দেখেছেন, পটুয়াখালীতে দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে দেখেছেন কিভাবে নারী শিক্ষার্থীদেরকে পেটাচ্ছে। এরা কোন যুবক, এরা কোন মানুষ? এই দেশের মানুষ, আমাদের সমাজের একটা অংশ। আপনারা ভাবতে পারেন শেখ হাসিনা এইভাবে আজকেদেরকে বিকৃত মস্তিষ্কের মানুষ এবং একটা সম্প্রদায়ে পরিণত করেছে, যারা হচ্ছে আওয়ামী লীগ, যারা হচ্ছে যুবলীগ, ছাত্রলীগ। তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, তারা বুঝতেছে না আজকে শেখ হাসিনার যদি পতন হয়, কালকে ভিডিও দেখে দেখে সবাইকে গ্রেপ্তার করা হবে। আমরা বলছি এই যে শেখ হাসিনার সরকার বিরোধীদেরকে ফাঁসাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা মানবতা বিরোধী আদালত করেছে, এই আদালতে প্রত্যেকের বিচার হবে। যেই সমস্ত পুলিশ কর্মকর্তারা আমাদের ছাত্র ভাই বোনদেরকে অন্যায়ভাবে পিটিয়েছেন, গুলি করেছেন, রক্তাক্ত করেছেন, তাদের বিচারও এই ট্রাইব্যুনাল হবে। আমাদের কথা পরিষ্কার, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে 2.5 লক্ষ পুলিশ বাহিনীতে 2 থেকে 250 পুলিশ হবে দুর্বৃত্ত কিংবা এই মাফিয়াদের সহযোগী, আর বাকি 2,49,000 না, আপনার বাকি সমস্ত পুলিশ হচ্ছে জনগণের সাথে। আমরা এটা জানি এবং বুঝি। সামরিক বাহিনীতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি 2-4 জন, 5-10 জন, 50-60 জন হতে পারে, যারা টাকা পয়সা বানিয়েছে, যাদেরকে শেখ হাসিনা দেশের বাইরে সেটেল করে দিয়েছেন, তারা হয়তো শেখ হাসিনার জন্য বেপরোয়া হবেন, বাকিরা কেউ বেপরোয়া হবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে যদি শেখ হাসিনা সামরিক বাহিনীকে রাস্তায় নামায়, সামরিক বাহিনী আপনার জেনারেল নুরুদ্দিনের মতো বলে দেবে আপনার সময় শেষ, এই দেশের জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় বন্দুক কিনে সেই বন্দুক আমরা জনগণের দিকে তাক করতে পারবো না। আমি বারবার বলেছি, এই রাষ্ট্রটা, এই দেশটা আমাদের সবার। এই দেশ শুধু আমাদের একার না। আজকে সারা বাংলাদেশে যে প্রতিবাদের আগুন জ্বলছে, সেখানে যেভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহিংসতা করছে, মানুষকে গুলি করে মারছে, পিটিয়ে মারছে, রক্তাক্ত করছে, সবার আত্মীয় স্বজন, ভাই বন্ধু এখানে আহত হচ্ছে, এতে কার লাভ হচ্ছে? একজন শেখ হাসিনাকে এই অবৈধভাবে গদিতে রাখার জন্য, একটা ভারতের পাপেট সরকারকে গদিতে রাখার জন্য কি আমরা সারা দেশে আগুন জ্বালাবো? আমাদের সম্ভাবনার বাংলাদেশকে কি একটা সংঘাতের বাংলাদেশে পরিণত করব? বাংলাদেশকে কি আফ্রিকা অঞ্চলের মতো একটা ব্যর্থ কার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাব? দেশবাসী, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আইনজীবী, সমস্ত বিবেক সম্পন্ন নাগরিক এবং জনগণের কাছে আমার প্রশ্ন, আমরা বারবার বলে আসছিলাম যে এই ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিল। আমরাও যখন আন্দোলন করেছিলাম শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলাম। আমাদের সাথে পৈশাচিক উল্লাস করা হয়েছে। 2018 সালে ছাত্রদের যৌক্তিকতায় এই কোটার দাবি মেনে নিয়েও প্রহসন করা হয়েছে। আন্দোলন করতে গিয়ে বারবার রক্তাক্ত হয়েছি, তারপরে এই সরকারি দাবি মেনে নিয়েছে। কেন আবার 5ই জানুয়ারি আদালতের মাধ্যমে এটা ফেরত আনলো? এনেছে ছাত্ররা যখন প্রতিক্রিয়া দেখিয়েছে। এইটার 12ই জুলাই আপনার হিয়ারিং এর ডেট ছিল, সেখানে আপনার 14ই জুলাই হিয়ারিং এর ডেট ছিল। সেই 14ই জুলাই কোর্টের মাধ্যমে ফয়সালা না হয়ে কেন 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি হলো? কোর্ট তো এটাকে সমাধান করতে পারতো, ডিরেকশন দিতে পারতো। আজকে এই যে আদালতের জটিলতা, প্রধান বিচারপতির হুমকি তরুণদেরকে ক্ষুব্ধ করে তুলেছে। প্রধান বিচারপতি বলছিলেন কোটা নিয়ে কিসের এত আন্দোলন? তরুণরা পড়াশোনা করে তাদের মেধা দিয়ে ঘুষ ছাড়া একটা চাকরি পাবে, যোগ্যতা দ্বারা চাকরি পাবে, সেটা আমাদের প্রধান বিচারপতি চান না। প্রধানমন্ত্রী ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। কিসের আন্দোলন? তারা রাজনীতি করার জন্য আন্দোলন করছে। তার মতো আমরা সব জায়গায় রাজনীতি খুঁজি না। তিনি সবকিছুতে রাজনীতি দেখেন। রাজনীতি এবং ক্ষমতাকে তিনি একাকার করে ফেলেছেন। ভারতের কাছে তিনি ক্ষমতাকে এতটা নতজানু করেছেন যে তিনি ভাবছেন যে তিনি ক্ষমতায় না থাকলে তিনি দেশে থাকতে পারবেন না, তার জীবনে নিরাপত্তা নাই। তাই তিনি এদেশে মানুষের বুকে গুলি চালিয়ে ভারতকে খুশি করে, ভারতের তাবেদারি করে তিনি ক্ষমতায় থাকতে চান। তাই তিনি আজকে
তারা যারাই তার বিরুদ্ধে কথা বলছে, সমালোচনা করছে, সেটা হোক ডক্টর ইউনূস, হোক খালেদা জিয়া, হোক অর্থনীতিবিদ মইনুল ইসলাম, হোক সাংবাদিকরা, হোক শিক্ষকরা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কারণ তাকে চ্যালেঞ্জ করার কেউ নেই। তিনি যা বলছেন তিনি দেবতার পর্যায়ে চলে গেছেন, কেউ সেটা নিয়ে প্রতিবাদ করার সাহস দেখায় না, কেউ সেটার একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করে না। শুধু তার তেলবাজ সভাসদ তাদেরকে নিয়েই তিনি যা বলেন তারা জি হুজুর হ্যাঁ হুজুর বলে এই 16 বছরে মুক্তিযুদ্ধের নামে বিভিন্ন নামে এই সমাজকে বিভক্ত করেছেন, একটা রাজনৈতিক কাল তৈরি করেছেন যে আওয়ামী লীগই মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের ঠিকাদার। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দিল্লিতে প্রথম অধিবেশনে এই সংসদে রাহুল গান্ধী যেমন মোদীকে চোখ রাঙানি দিয়ে বলেছিল নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নেই হে, অর্থাৎ নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না, কংগ্রেস হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে, তৃণমূল কংগ্রেস করে, আম আদমি পার্টি করে, সমাজবাদী পার্টি করে, রাহুলরা করে। ঠিক একইভাবে আমরা শেখ হাসিনাকেও আমরা চোখ রাঙানি দিয়ে বলতে চাই, জনগণের দিকে চোখ রাঙানি দিবেন না। আপনার দলে যে কয়জন মুক্তিযোদ্ধা নাই, বিরোধী দলে তার দ্বিগুণ সংখ্যক মুক্তিযোদ্ধা রয়েছে। আপনার দল এবং আপনার নেতা কর্মীদের যেই অবদান মুক্তিযুদ্ধে নাই, এদেশের আপামার কৃষক শ্রমিক তাদের সেই মুক্তিযুদ্ধ অবদান রয়েছে। আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার ভিত্তিতে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। আপনি মুক্তিযুদ্ধের যে মূল সংবিধানের যে ভিত্তি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশী জাতীয়তাবাদ, আপনি গণতন্ত্রকে কবর দিয়েছেন, ফ্যাসিবাদ কায়েম করেছেন। আপনি ধর্মনিরপেক্ষতা এই বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে মাঝে মাঝে উস্কানি দেন, এইটা নিয়ে একটা জটিলতা তৈরি করছেন। আপনি হুজুরদেরকেও জেলে নিয়েছেন, তাদের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছেন। আপনি 18 সালে কোন সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনকারী ছাত্রদেরকে ছাত্রলীগ দিয়ে, হাতুড়ি হেলমেট বাহিনী দিয়ে পিটিয়েছেন, এইবার আপনি পিটাচ্ছেন। বাংলাদেশি জাতীয়তাবাদকে আপনি ভুলিয়ে দিচ্ছেন। বাংলাদেশের জাতীয়তাবাদ না, আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতাটা সংকটের মুখে। এইরকমের একটা নৈরাজ্যকর পরিস্থিতিতে কোনোভাবেই একটা দেশ চলতে পারে না। তাই আমরা এই আন্দোলনকারী তরুণ সহ সারা দেশের আপামার জনগণকে বলবো, আজকে কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারে নব্য হিটলার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাজপথে সারা বাংলায় আওয়াজ তুলুন। আমরা এই যে আমাদের ভাই বোনদেরকে যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলন করার কারণে, কথা বলার কারণে হামলা চালিয়ে, গুলি চালিয়ে ক্যাম্পাস রক্তাক্ত করেছে, শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে, বস্ত্রহরণ করেছে, এর প্রতিবাদে আগামীকালকে ঢাকায় আমরা কালো পতাকা মিছিল এবং গায়েবানা জানাজা করব সকাল 11টায় পল্টনে। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী তরুণ, ছাত্র, যুবক, রাজনৈতিক নেতাকর্মী যার যার জায়গা থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেন। পারতপক্ষে যেহেতু আজকে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, হামলা করেছে, পুরো ক্যাম্পাস রক্তাক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কালকে দেখেছেন, নারীদেরকে রক্তাক্ত করেছে, শিক্ষকদেরকে রক্তাক্ত করেছে, ছাত্রদেরকে রক্তাক্ত করেছে, কাপড় চুপড় টিনে ছিঁড়ে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 3টা দিন ধরে আমাদের বোনেরা কান্না করে বলেছে 1971 সালের 25শে মার্চের পরবর্তীতে শুনেছি যে 25শে মার্চ রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। আজকে আমরা এই নব্য পাকিস্তানের প্রেতাত্মা, এই ফাঁসির ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী পান্ডা লীগের আমরা এই অত্যাচার, নির্যাতন আমাদেরকে সেই কথাই আজকে মনে করিয়ে দিয়েছে। তো এইভাবে আজকে তারা এত লাঞ্ছিত হওয়ার পরেও আমার বোনেরা, আমার ভাইয়েরা রাজপথে আছে, প্রতিবাদ করে যাচ্ছে এবং প্রতিবাদ করতেই হবে। এই ফাঁসির শক্তির কাছে যদি আজকের তরুণ প্রজন্ম যদি পরাজিত হয়, বাংলাদেশ আগামী 20 বছরের জন্য ফাঁসিবাদ কায়েম হবে। শেখ হাসিনা আজকে ওই হিটলারের মতো, নমরুদ ফেরাউনের মতো শাসকে পরিণত হবে। কাউকে মানবে না, কারো কথা শুনবে না, যাকে ইচ্ছা পেটাবে, যাকে ইচ্ছা জেলে নেবে, যাকে ইচ্ছা ফাঁসি দেবে। তাই আজকে বলছি, এই যে স্লোগান উঠেছে, এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। লড়াইয়ের বিকল্প নাই। লড়াই তরুণ প্রজন্ম শুরু করে দিয়েছে, এখন আপামর জনসাধারণকে এই লড়াইকে এগিয়ে নিতে হবে। আমি সর্বশেষ যেই কথাটি বলে শেষ করতে চাই, আপনারা শুনেছেন ইতিমধ্যেই আমাদের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে মুক্তিযোদ্ধারা,
জাতির বীর সন্তান এখনো যারা জীবিত আছেন, এই মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলক আসম আব্দুর রব থেকে বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা একাধিক সভা সমাবেশে পরিষ্কারভাবে বলেছে, আজকের এই তরুণ প্রজন্ম হচ্ছে এই সময়ের বীর মুক্তিযোদ্ধা, এই সময়ের বীর সেনানী। তারা যে দ্বিতীয় মুক্তির সংগ্রাম শুরু করেছে, এই সংগ্রামে বিজয় লাভ করার মধ্যে দিয়েই বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে মুক্তি লাভ করতে হবে। কারণ 1971 সালে আমরা একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি। সেই ভূখণ্ড ভারত নানানভাবে নিয়ন্ত্রণ করার জন্য, ভূখণ্ডের কর্তৃত্বকে হরণ করার জন্য ভারত তার এই বেনিয়া গোষ্ঠীকে এই 50 বছর ধরে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেছে। এদেশের জনগণকে হত্যাযজ্ঞ, রাজনৈতিক কু, সামরিক কু, পাল্টা কু করে বিভ্রান্ত করেছে, বিভাজন করেছে। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তি হয় নাই। তাই এই দ্বিতীয় মুক্তির সংগ্রামের মাধ্যমেই আমাদেরকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক মুক্তি অর্জন করতে হবে। এই মুক্তিযুদ্ধের বা এই বীর সেনানীদের আন্দোলন সংগ্রামে আমি একটা বিষয় খুব মিস করি এবং গ্যাপ ফিল করি। আজকে আমরা যেটা বলছি ছাত্র অধিকার পরিষদে, আমাদের অনেকে বলছিল ভাই আমাদের একটা মাদ্রাসা ভিত্তিক কমিটি দেন। আমরা বলেছি মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, তারা সবাই ছাত্র। কেন বিভাজন থাকবে? আজকে স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে রাজপথে প্রতিরোধ গড়ে তুলছে, মাদ্রাসার শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো, আপনারাও আপনাদের ভাইদের, আপনাদের সহকর্মীদের, তরুণ বন্ধুদের পাশে দাঁড়ান। সমস্ত মাদ্রাসা থেকে দোয়ার আয়োজন করেন, রাজপথে মোনাজাত করুন যে মাওলানা ভাসানীর মতো ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করুন, তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়, জান্নাতবাসী করুক, এবং এই নব্য হিটলারদের হাত থেকে, ফেরাউন নমরুদদের হাত থেকে যেন বাংলার জনগণকে আল্লাহ মুক্ত করে। আপনারা দোয়া করুন, রাজপথে নামুন, আপনাদের সমর্থনটা জনগণের সামনে উন্মুক্ত করুন। দেশের আপামর জনসাধারণ সকলকে আবারও বলবো, এই যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের পথে যাচ্ছে, এই আন্দোলনকেই আগামীর বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার করতে হবে। যেই বাংলাদেশে আইমান সাদিক, মুনজারিনরা বিনিয়োগের জন্য, অনুদানের জন্য জুনায়েদ আহমেদের পলকদের গোলামি করবে না, শেখ হাসিনার চাটুকারিতা করবে না। আজকে শিল্পী সমাজের কথা যদি ধরেন, চলচ্চিত্রকার, নাট্যকার, সঙ্গীত শিল্পী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুণকীর্তন না করলে তাকে অনুদান দেওয়া হয় না, তার চ্যানেল লাইসেন্স দেওয়া হয় না, টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করার অনুমতি পায় না। এইভাবে তিনি সবাইকে দাস দাসী বানিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনারা দেখেছেন আন্দোলন করছে, মূল্যায়ন করছেন না, পাত্তা দিচ্ছেন না। ওবায়দুল কাদের সামান্য পাত্তা দিচ্ছেন না, তাদের সাথে বসতে চাচ্ছেন না। ছাত্রলীগ একটা বৈঠকের অনুরোধ করেছিল, ওবায়দুল কাদের সেটা ক্যান্সেল করেছিলেন যে না, এদের সাথে বসার দরকার নাই, কারণ প্রধানমন্ত্রী এটা করতে চাচ্ছেন না। তিনি যে সার্বজনীন পেনশন, এই প্রত্যয় স্কিম, তিনি কতিপয় দুর্বৃত্ত, দুষ্ট চক্রের আমলাদের মাধ্যমে ক্ষমতায় আছেন, আমলাদেরকে পয়সা দেবেন, সুযোগ সুবিধা দেবেন, শিক্ষকদেরকে চাকর বাকর বানাবেন। যেখানে তার বাবা বঙ্গবন্ধুর একটা ঘটনা জানি, 1973 সালে মুক্তিযুদ্ধের পরপর যখন মুক্তিযুদ্ধে থেকে ফিরে আসা ছাত্ররা অটো প্রমোশনের দাবিতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করেছিল, বঙ্গবন্ধু সেই সময় শেখ মুজিবুর রহমান ফোন করে বিসির কাছে ক্ষমা চেয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত সেটি ছাত্র নেতাদের মাধ্যমে সেই সমস্যাটি সমাধান হয়েছিল। আর আজকে তার কন্যা শেখ হাসিনা শিক্ষকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আন্দোলন করে করুক, টায়ার্ড হোক, কারণ তিনি জানেন এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর এই শিক্ষক সমিতিতে ম্যাক্সিমামই সরকার দলীয় এই লোকদের দখলে। কাজে ওরা এমনি শেখ হাসিনার পায়ের নিচে পড়ে থাকবে, কেউ প্রভোস্ট হওয়ার জন্য, কেউ ডিন হওয়ার জন্য, কেউ রেজিস্ট্রার হওয়ার জন্য। এরা সেবা দাসের ভূমিকা অবতীর্ণ হবে। তাই শিক্ষকদের এই আন্দোলনকে মূল্যায়ন করছে না। অথচ সামান্য 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের একটি ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর আনোয়ারুল্লাহ চৌধুরীকে খালেদা জিয়া সরিয়ে দিয়েছিলেন। সেই সময়ের পুলিশ কর্মকর্তাদের বা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের তদন্ত করার জন্য বিচার বিভাগে একটি তদন্ত করেছিলেন। আর শেখ হাসিনা এবং তার সরকার আজকে শিক্ষকদের না, কাউকে মূল্যায়ন করছে না, কারণ সবাইকে দাস দাসী বানাচ্ছেন যে তারা তার গুণগান গাইবে,
তারা এই চলচ্চিত্র করবে, নাটক করবে, বিভিন্ন প্রজেক্ট পাবে, ফান্ড পাবে। কাজে এই মেধাবী প্রজন্মকে বিকশিত করার জন্য, মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারের পতন হতেই হবে। তার জন্যই আজকে আমরা বলছি যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার এখন সময়ের দাবি। আমাদের যেই তরুণরা চোখ খুলে দিয়েছে, আমাদের যেই ভাই বোনেরা বুক চিতিয়ে লড়াই করতে আমাদেরকে শিখিয়েছে, আমাদের রাজনীতিবিদদেরকে শিক্ষা নিয়ে এই আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনে পরিণত করে এই ফ্যাসিস্ট শক্তির হাত থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এবং এই ছাত্ররা যতদিন পর্যন্ত আছে সব ধরনের সহযোগিতা তাদেরকে করতে হবে। এই সারা দেশে নিরীহ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন, অহিংস আন্দোলন, ছাত্রলীগ যুবলীগের গুন্ডা মাস্তানদের হামলা, পুলিশের লাঠিচার্জ, গুলি এবং শিক্ষার্থীদেরকে হত্যা করার নির্মম নিষ্ঠুরতার বিরুদ্ধে আগামীকালকে সকাল 11টায় আমরা ঢাকায় পুরানো পল্টন মোড়ে আপনারা আসবেন। আমাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে আলরাজি কমপ্লেক্সের সামনে। গায়েবানা জানাজা শেষে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে, কোন রাজনৈতিক দলের ব্যানারে নয়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে এই গায়েবানা জানাজা এবং কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। সবাই যার যার জায়গা থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং যারা যেখানে পারেন এই কর্মসূচিকে সফল করার জন্য এই 2-3 দিন যে লড়াই করেছেন, এই রকমের তেজ নিয়ে, বীরত্ব নিয়ে রাজপথে দাঁড়ান। ফ্যাসিবাদকে যেভাবে পরাজিত করছেন, ফ্যাসিবাদের দোসরদেরকে ইতিমধ্যেই গত 2 দিনের ঘটনা দেখেছি। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি পালিয়েছে ক্যাম্পাস ছেড়ে, দিনাজপুরের ছাত্রলীগ পালিয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রথমে লাশ নিয়ে গেছিল শিক্ষার্থীদের এই হত্যা করে, সেই লাশ তারা গুম করতে চেয়েছিল, সেই লাশ শিক্ষার্থীরা কেড়ে নিয়েছে, পুলিশ পালিয়েছে, ছাত্রলীগ পালিয়েছে। হাজী সেলিমের মতো ঢাকার মাফিয়া গুন্ডা ছাত্রলীগ ধাওয়া দিয়েছে, এই আমাদের সাধারণ শিক্ষার্থীরা, আন্দোলনকারী শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছে। কাজে এইভাবে যদি সাধারণ শিক্ষার্থীরা জেগে ওঠে, এই বাংলাদেশের মাফিয়ারা আর কোথাও পালাতে পারবে না, মাফিয়াদের পতন অনিবার্য। সবাই সেইভাবে প্রস্তুতি নিয়ে প্রত্যেকটি কর্মসূচিতে নামবেন। ছাত্র তরুণরা পরাজিত হয় নাই, পরাজিত হতে পারে না। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, মিছিলে, মিটিংয়ে। দেখা হবে আগামীকাল সকাল 11টায় এই ঢাকার পুরানো পল্টনের এই গায়েবানা জানাজা কালো পতাকা মিছিলে। অন্যান্য জায়গা থেকেও যারা আমাদের সাথে শরীক হবেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই প্রোগ্রামগুলো দেখছেন তাদেরকে বলবো, এই যে ছাত্রলীগ যুবলীগ একটা অস্ত্রধারী সংগঠন সহিংসতা চালিয়ে তারা মানুষকে হত্যা করছে, শিক্ষা প্রতিষ্ঠানকে রণক্ষেত্রে পরিণত করছে, গাড়ি পুড়িয়ে মারছে, গুলি করছে, নারীদের শ্লীলতাহানি করছে, আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার সংগঠনগুলোতে যারা কাজ করেন দয়া করে ডকুমেন্টেশন করে পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে পাঠিয়ে দেন ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য। কারণ এই সমস্ত জায়গায় আমাদের এত কানেকশন নাই। এখন আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি, শারীরিকভাবে অনেক জটিলতা নিয়ে, অসুস্থতা নিয়েও কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এই যে ব্যাগ ভর্তি ওষুধ সকালবেলা খেয়ে বেরোয়েছি, দুপুরবেলা ডোজ আছে, অ্যান্টিবায়োটিক, এটা কি কটেন নাকি বিভিন্ন ওষুধ, এগুলো নিয়ে বেরিয়েছি। এই পরিস্থিতিতে আমরা আন্দোলন করতেছি। কাজেই আমাদের জায়গা থেকে যতটুকু করার আমরা করতেছি। আপনারা দেশের বাইরে থেকে যারা আছেন এগুলো প্রচার করুন, কোথায় কি ঘটছে। এই যে হত্যাযজ্ঞের তাদের ডকুমেন্টেশন করেন, হামলার ডকুমেন্টেশন করে ছড়িয়ে দেন এবং এই আন্দোলনকারী শিক্ষার্থীদের কিভাবে সহযোগিতা করা যায় তাদের পাশে দাঁড়ান। একই সাথে দেশি বিদেশি মিডিয়াকে লিঙ্ক করেন। আমাদের জায়গা থেকে তো আমরা যতটুকু পারতেছি করতেছি। আন্তর্জাতিকভাবে পারলে ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টারের সামনে, জাতিসংঘ, আমেরিকান এমবেসি, বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাদেশের জনগণের ব্যানারে এই বাংলাদেশে ক্ষমতাসীন সরকার এবং সরকার সমর্থকদের এই চলমান বর্বরতা, হামলা, হত্যা, গুলির প্রতিবাদে সারা বিশ্বে থেকে আপনারাও প্রতিবাদের ধ্বনি তুলুন, আওয়াজ তুলুন। সবাই ভালো থাকবেন। এই পর্যায়ে আজকের এই পরিস্থিতি মাঠে থেকে পর্যবেক্ষণ করেছে, আন্দোলন সংগ্রাম করেছি। তাৎক্ষণিকভাবে যখন আমরা শুনেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমার ভাইরা নিহত হয়েছে, ঢাকায় মারা গিয়েছে, তাৎক্ষণিকভাবে এবি পার্টি, আপনার এনডিএম, এরকম আমরা তাৎক্ষণিকভাবে বিকালে মিছিল করেছি। সকাল থেকে 2টা পর্যন্ত 11টা থেকে প্রোগ্রাম করেছি। আমাদের এই সমস্ত বিষয়ে তদারকি করেছেন, সমন্বয় করেছেন, বিভিন্ন তথ্য আপডেট নিয়েছেন আমাদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, ছাত্র যুবক তারুণ্যের আন্দোলন সংগ্রামের স্পিরিট আইকন আমাদের প্রিয় রাশেদ ভাই।
আসসালামু আলাইকুম। এতক্ষণ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বক্তব্য রাখলেন, আপনারা তার কথা শুনেছেন। আজকে দেখেছেন যে শিক্ষার্থীরা তারা যেমনিভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, একই সাথে এই প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে সাতজন শিক্ষার্থী তারা শহীদ হয়েছে। 7 জন শিক্ষার্থী শহীদ হয়েছে। এখনো পর্যন্ত মিডিয়াতে 6 জন শিক্ষার্থীর কথা এসেছে, কিন্তু রংপুরে এইচএসসি পরীক্ষার্থী আরেকজন শিক্ষার্থী তিনিও মারা গেছেন, এবং এই তথ্য bdnews24.com এর সাংবাদিক তিনি আমাদের মিডিয়া সেলকে জানিয়েছেন। সেই তথ্যটি আসলে মিডিয়াতে আসছে না। অর্থাৎ 7 জন শিক্ষার্থী মারা গেল, সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই, বরং ওবায়দুল কাদের সাহেব বলছে আমার ছাত্রলীগ রয়েছে এদেরকে প্রতিহত করার জন্য। প্রধানমন্ত্রী তিনি গতকালও দেখলাম, গত পরশুদিন তো তিনি প্রেস ব্রিফিংয়ে তার যা মন চায় তিনি কথাবার্তা বলেছেন। তবে 2 জন সাংবাদিক প্রধানমন্ত্রীকে উস্কে দিয়েছেন, একজন ফারজানা রূপা আর একজন প্রবাস আমিন। তারা কোটার পক্ষে কথা বলেছেন এবং এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর এই 30 সেকেন্ড অ্যাড করার, যেটা রাশেদ ভাই যেটা বলেছেন, এই জায়গাটাতে দেশের মানুষকে অবশ্যই ধরতে হবে। এই যে পরিস্থিতি তৈরি করলো নাটের গুরুরা, ফারজানা রূপা এবং প্রবাস আমিন গণ ভবনে এই রঙ্গমঞ্চ প্লট তৈরি করেছিল, এবং অনেকেই বলছে যে এই বাংলাদেশের এই যে ভারতের মধ্যে দিয়ে রেল লাইন, বাংলাদেশের ভূমি দখল, স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করা বা ভারতের সাথে দেশবিরোধী চুক্তি, এই সমস্ত বিষয়গুলো আড়াল করার জন্য ভারত এই প্রেক্ষাপট তৈরি করতে পারে, এবং এই ভারতীয় দালালরা এগুলো করছে কিনা এটাও একটা খতিয়ে দেখা দরকার। একই সাথে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক যেটা বলেছে, আজকে যে ছাত্রদের এই সহিংসতা হত্যার দায় ওবায়দুল কাদেরের বিচার এই মানবতা বিরোধী এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। ওবায়দুল কাদের ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, রামদা তুলে দিয়েছেন, টাকা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের অ্যাক্সেস থাকলে যে দেখেন সারি সারি রামদা অস্ত্র, সেখানে বোমা আপনার ককটেল রাখা হয়েছে। আর ওবায়দুল কাদেররা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন যে ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগ দেখবে। ছাত্রলীগ লেজ গুটিয়ে পালানো শুরু করেছে, ওবায়দুল কাদেরেরও পালাবে আর কয়েকদিন গেলে। তো আমি যেটি বলছিলাম, এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, 7 জন শিক্ষার্থীর জীবন চলে গেল, এর জন্য যেমনিভাবে ওবায়দুল কাদের দায়ী, এবং একই সাথে প্রধানমন্ত্রীকে উস্কানো, তাকে দিয়ে গরম বক্তব্য দেওয়ানো, আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতনি পুতনির সাথে তুলনা করা। এখন বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী তো জাস্ট বলেছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা, নাতিপুতেরা তারা চাকরি পাবে, নাকি রাজাকারের নাতনি পুতনিরা চাকরি পাবে। এখন কারা রাজাকারের নাতিপুতনি সেটি স্পষ্ট করতে হবে। আমাদের কথা হলো যে প্রধানমন্ত্রী ছাত্র সমাজকে খেপিয়ে দিলেন, ওবায়দুল কাদের পরবর্তীতে ছাত্রলীগকে নির্দেশনা দিলেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে, শিক্ষামন্ত্রী ছাত্রলীগকে টাকা হাতে তুলে দিয়েছে এবং তোমরা বলছে যে এই টাকা তোমরা খরচ করো, যার যেখানে যা লাগে করো, আর তোমরা ওদেরকে প্রতিহত করো। ইতিমধ্যে দেখেছেন সরকারের মন্ত্রী মিনিস্টার দীপুমণি থেকে শুরু করে জুনায়েদ আহমেদ পলক, এরকম যারা রয়েছে প্রত্যেকে বলছে আসজ যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এগুলো বলার মাধ্যমে আজকে যত ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, তাদেরকে উস্কিয়ে দিয়েছে এবং তাদেরকে এক ধরনের নির্দেশনা দিয়েছে, তোমরা মাঠে নামো এবং এই সাধারণ শিক্ষার্থীদেরকে তোমরা হত্যা করো, গুম করো, তাদের উপরে তোমরা যা পারো তাই করো। আজকে দেখেন আমার নারী বোনেরা তাদের আত্মচিৎকার, আজকে তারপরেও তারা কিন্তু ক্লান্ত হয়ে ভয়ে তারা ঘরে ফিরে যায়নি। রকেয়া হলের শিক্ষার্থীরা ইতিমধ্যে ঝাড়ু এবং তাদের হাতে যে বটি সেগুলো নিয়ে তারা বেরিয়ে গেছে। আমরা দেখেছি যে যারা ছাত্রলীগ করে নারীরা যারা, তারা কিন্তু এখন আর হলে থাকছে না। সাধারণ শিক্ষার্থীরা এদেরকে প্রতিহত করা শুরু করেছে। আজকে নারীরা এইভাবে জাগরিত হয়েছে। যে দেশে নারীরা জাগরিত হয় সেই দেশে স্বৈরাচার কখনোই টিকতে পারে না। এতক্ষণ পর্যন্ত বক্তব্য ছিল কোটা সংস্কার, কোটা সংস্কার, এখন বক্তব্য এসেছে এখানে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র সংস্কার। এখন যারা সমন্বয় করছে, নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছে, গতকাল বক্তব্য শুনেছেন, তারা বলছেন আমাদের উপরে যেভাবে নির্মম হামলা চালানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, আমাদেরকে যেভাবে প্রতিহত করা হচ্ছে রড, হক স্টিক, অস্ত্র দিয়ে,
আমাদের দিকে গুলি চালানো হচ্ছে, আমাদেরকে নির্মমভাবে রক্তাক্ত করা হচ্ছে। এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নাই, এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। দেশবাসীকে আহ্বান জানিয়েছে, আপনারা ছাত্রদের পাশে এসে দাঁড়ান। আমরা এই কোটা সংস্কার আন্দোলনের লিগাসি বহন করি। 2018 সালে আমরা এই আন্দোলন সফল করেছিলাম, একটি মীমাংসিত ইস্যু, কিন্তু হঠাৎ করে তারা সেই কোটা সংস্কার আন্দোলন আবার সামনে আনলো। আমার কাছে তথ্যপত্র রয়েছে, আমি কখনোই কোনো ভুয়া উল্টাপাল্টা কথাবার্তা বলি না, সবসময় যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি। মূলত গোয়েন্দা সংস্থা চেয়েছিল এই আন্দোলনটা কিছুদিন চলুক, কারণ আজিজ বেনজির ইস্যু, ভারতের সাথে রেল চুক্তি, একের পর এক দুর্নীতি, প্রত্যেকটা নিত্যপণ্যের দাম 500% পর্যন্ত বেড়ে গিয়েছে। গোয়েন্দা সংস্থা চেয়েছিল যে এই ইস্যুগুলো আড়াল করা দরকার, কিছুদিন কোটা সংস্কার আন্দোলন চলুক, এরপরে হয়তো থামিয়ে দেওয়া হবে। আমি জানি, না জেনে কথা বলছি না, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ কখন হলো? যখন হাইকোর্ট রায় দিল 1 মাসের স্থিতি অবস্থা। সাধারণ শিক্ষার্থীরা বুঝলো যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। 18 সালে ঠিক একইভাবে আমাদের সাথে প্রতারণা করা হয়েছিল। যদি আমরা আবারও গেজেটের দাবিতে আন্দোলন না করতাম, তাহলে কিন্তু কখনোই গেজেট প্রকাশ করা হতো না। আমরা এই কারণে আমরা প্রতারিত হয়েছি। এরপরে আমরা বুঝতে পেরে আবার আন্দোলন করেছি, এবং যতক্ষণ না পর্যন্ত গেজেট প্রকাশ করেছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। এরপরে একটা পর্যায়ে আমরা সফল হয়েছি। এই যে এখন শিক্ষার্থীরা আন্দোলন করছে, এখন শিক্ষার্থীরা 18 সালের যে আন্দোলন সেটিকে সামনে রেখে তারা এখন আন্দোলন করছে। 18 সালে এই ছাত্রলীগ আমাদের কাছে পিছু হটতে বাধ্য হয়েছিল। এই ছাত্রলীগ ক্যাম্পাস থেকে লেজ গুটিয়ে পালিয়েছিল। পুলিশ প্রশাসন একটা পর্যায়ে বাধ্য হয়েছিল টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করা বন্ধ করতে, কারণ একদিকে ছাত্রলীগ, অন্যদিকে পুলিশ, উভয়কে সাধারণ শিক্ষার্থীরা সেই সময় মোকাবেলা করতে সক্ষম হয়েছিল। ওই 18 সালের যে আন্দোলন, ওই আন্দোলনের সফলতার যে ইতিহাস, সেটিকে সামনে রেখে এখন সারা দেশে 18 সালে যেমনিভাবে দুর্বার আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ শুরু হয়ে গিয়েছিল, ঠিক একইভাবে আবারও শুরু হয়েছে। এখন আর এই আন্দোলন কন্ট্রোল করার সক্ষমতা সরকারের নাই, পুলিশের নাই, গোয়েন্দা সংস্থার নাই, ছাত্রলীগ যুবলীগের নাই, কারণ ইতিমধ্যে এটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা নেমে গিয়েছে। আমরা গতকাল কর্মসূচি করেছি, এর আগে আমরা কয়েকটি প্রেস ব্রিফিং করেছি। আমরা আজকে দুটি কর্মসূচি পালন করেছি। একটি হলো সকালবেলা নাগরিক প্রতিক্রিয়া, মামলার প্রতিবাদে, সেখানে শহীদুল আলম থেকে শুরু করে বরেণ্য ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, সাংবাদিক সমাজের প্রতিনিধি, আইনজীবী, অনেকে সেখানে অংশ নিয়েছিল। প্রায় 20 জন অতিথি সেখানে বক্তব্য রেখেছেন। এমনকি সুপ্রিম কোর্ট বারের যারা নেতৃত্বের জায়গায় রয়েছেন তারাও সেখানে সংহতি জানাতে এসেছিলেন। হ্যাঁ, বারের সভাপতি এসেছিলেন, ঘোষণা দিয়েছেন ছাত্রদের আইনি সহায়তা। হ্যাঁ, এবং উনি আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে ঘোষণা দিয়েছেন, হামলা মামলায় নির্যাতিত নিপীড়িত প্রত্যেক ছাত্রের পাশে তিনি দাঁড়াবেন এবং আইনি সহায়তা তিনি দিবেন। আজকে আমাদের প্রোগ্রাম থেকে তিনি এই ঘোষণা দিয়েছেন। ছাত্র বন্ধুদের বলবো, 18 সালে আমি একটানা 15 দিন রিমান্ডে ছিলাম, সর্বমোট 18 দিন পুলিশ হেফাজতে ছিলাম। আমাদের সভাপতি নুরুল হক নুরের উপরে লাইব্রেরির সামনে কিভাবে তাকে বেধড়ক পিটিয়েছিল, বাংলার মানুষ সেই ইতিহাস জানে, আপনারা জানেন। কিন্তু আমরা যারা নেতৃত্বের জায়গায় ছিলাম, আমাদেরকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছে, কিন্তু আমরা কেউই আসলে পিছু পা হয়নি। ঠিক একইভাবে আপনাদেরকে বলতে হয়, আপনারা যেভাবে গণ প্রতিরোধ গড়ে তুলেছেন, এখন আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমাদেরকে সামনের দিকে যেতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন সফল হয় ততক্ষণ পর্যন্ত এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। আজকে এইভাবে 7 জন শিক্ষার্থীকে হত্যা করা হলো, কোনো প্রতিক্রিয়া নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সপক্ষে শিক্ষকরা কোথায়? জাহাঙ্গীরনগরে দেখেছি, সেখানে শিক্ষকরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন ছাত্রদের দখলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদের দখলে, ওই ঢাকা কলেজ এখন ছাত্রদের দখলে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ছাত্রদের দখলে। ছাত্রলীগ হয়তো আছে, কিন্তু সেখানে আজকে আমাদের নেতৃবৃন্দরা গিয়েছিলেন, আন্দোলনকারীরা গিয়েছিলেন, আমাদের সহযোদ্ধারা গিয়েছিলেন, তারা বললেন
যে আজকে সাধারণ শিক্ষার্থীরা তারা আর খালি হাতে নামে নাই। কারণ আপনি বাঁশ নিয়ে, হকি স্টিক নিয়ে, রড নিয়ে আপনি আমাকে মারতে আসবেন, আর তুমি আমাকে বলবা তোমাকে নিরস্ত থাকতে হবে। এটি কি সম্ভব? যুদ্ধ হয় সমান শক্তির ভিত্তিতে। ৭১ সালে বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, এই বাংলার বাঙালি তারা কি শুধুমাত্র লাঠি হাতে নিয়ে যুদ্ধ করেছিল? এখন বাংলাদেশের মধ্যে সরকারের বিপরীতে বাংলাদেশের জনগণ, সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রলীগ, যুবলীগ, তারা যদি এইভাবে তারা রড, অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা হামলা করতে আসে, তাদেরকে প্রতিহত করতে আসে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা আজকে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, যেভাবে আজকে তারা ওই ছাত্রলীগের যে লাঠি, ওই লাঠি কেড়ে নিয়ে তারাও মিছিল করেছে, সাধারণ শিক্ষার্থীরা বাধ্য হবে আন্দোলনে জেতার জন্য এবং আন্দোলনে বিজয় ছিনিয়ে আনার জন্য যা করার তাই করতে। সুতরাং সরকারকে বলবো, পরিস্থিতি গরম করবেন না, উত্তপ্ত করবেন না। নির্বাহী প্রধানের দায়িত্বে থেকে মাথা গরম করলে চলবে না। এমপি মন্ত্রিত্বের দায়িত্বে থেকে যা তা মন চায় তাই বললে চলবে না। আজকে 7 জন মারা গেছে, যখন সরকার পরিবর্তন হবে তখন ওবায়দুল কাদের হবে হুকুমের আসামি, 1 নম্বর আসামি হবে। এবং সাদ্দাম, সে এখন বলছে এদেরকে প্রতিহত করতে হবে। সাদ্দাম ডাকসুতে আমাদের উপর হামলা করেছিল, হত্যা চেষ্টা করেছিল। সাধারণ শিক্ষার্থীরা তার যে সুন্দর বক্তব্য, সেই বক্তব্য শুনে মুগ্ধ হতো, ভাবত যে প্রেমের পূজারী সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, তার মুখোশ এখন উন্মোচিত হয়েছে। কতটা হিংস্র! আমরা সেই 19 সাল থেকে বলে আসছি, সাদ্দাম কখনোই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারে না, সে সন্ত্রাসীদের প্রতিনিধি। এবং এই সাদ্দাম এবং সঞ্জিদ ওই সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছিল, আমরা জানি, আমরা সাক্ষী, তারা রয়ের প্রকৃত এজেন্ট। কারণ এরা আমাদেরকে বলেছিল হামলা করার আগে ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কেন বলল? রয়ের এজেন্ট না হলে তারা কেন বলল তারা এই যে ছাত্রলীগের সভাপতি হয়েছে? এগুলো তো আওয়ামী লীগের পরামর্শ না। আজকের বাংলাদেশে র নিয়ন্ত্রণ করছে, আজকের বাংলাদেশ ভারত নিয়ন্ত্রণ করছে। সুতরাং আমাদের এই সংগ্রাম শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে আমাদেরকে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আমি আন্দোলনকারী বন্ধুদেরকে বলবো, আমরা আমাদের সমস্ত সহযোগিতা, সমর্থন, ভালোবাসা, দোয়া, মোনাজাত সবকিছু নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমরা ছাত্র আন্দোলন সফল করেছিলাম। 15 দিন একটানা রিমান্ডের নির্যাতন কত বড় ভয়াবহ ছিল সেটি আমি জানি। আমি ওই সময় আমাকে নির্যাতন করছে, আমার মাথা ঠিক নাই, আমি ওই পুলিশ কর্মকর্তার পা পর্যন্ত জড়িয়ে ধরতে গিয়েছিলাম। আমার 2 হাত বেঁধে, আমার চোখ বেঁধে, আমার মুখ বেঁধে আমাকে এতটা নির্যাতন করেছিল যে আমি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেছি। তারপরে যখন জেল থেকে বের হয়েছি তখন কিন্তু আবার আন্দোলনে ছুটে গিয়েছি। দেখেন এরা কতটা অমানবিক। হয়তো আমাদেরকে আবারও ধরবে, আবারও গ্রেফতার করবে, নির্যাতন করবে, কিন্তু এই জীবনকে আমরা এদেশের জনগণের জন্য, এদেশের কল্যাণে আমরা উৎসর্গ করে দিয়েছি। রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা ভবিষ্যতে এই দেশের রাষ্ট্র পরিচালক হব ইনশাআল্লাহ। আর এখন যারা আমাদের উপর হামলা মামলা করছে এদের অবস্থা মুসলিম লীগের মতো হয়ে যাবে। সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, যে প্রতিবাদ প্রতিরোধ আপনারা গড়ে তুলেছেন, এখন আর খালি হাতে মাঠে নামলে চলবে না। যারা আপনাদের উপরে হামলা করতে আসছে আপনারা তো যাচ্ছেন না। একজন সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগের মিছিলের দিকে ধেয়ে গিয়েছে? যায় নাই, বরং ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের মিছিলের দিকে ধেয়ে আসছে এবং তাদেরকে আক্রমণ করছে, নারীদেরকে লাঞ্ছিত করছে। আজকে সমস্ত টেলিভিশন চ্যানেলে, সমস্ত পত্রিকায় লিড নিউজ দেখেন নারীদেরকে কিভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এই হচ্ছে শেখ হাসিনার ছাত্রলীগ। শিক্ষা, শান্তি, প্রগতি, আহা কত সুন্দর শব্দ। অথচ দেখেন আজকে টুকায় ভাড়া করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নির্মমভাবে রক্তাক্ত করেছে, নারীদেরকে লাঞ্ছিত করেছে। আমি কথা বাড়াবো না, যারা কথাগুলো শুনছেন আপনারা প্রচার করে দিবেন, শেয়ার করে দিবেন, সাধারণ শিক্ষার্থীরা যাতে, আমরা যারা সাবেক নেতৃবৃন্দ ছিলাম আমাদের এই কথাগুলো শোনার মাধ্যমে তারা দিক নির্দেশনা পেয়ে থাকে। যে কারণে যারা দেখছেন প্রত্যেকে এই লাইভটা শেয়ার করে দিবেন, সাধারণ শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, তারা যাতে সঠিক মেসেজ পায় এবং সেই ভাবে তারা আন্দোলন পরিচালনা করতে পারে। আমি সাধারণ শিক্ষার্থী ভাই এবং বন্ধুদেরকে বলবো, তোমরা আমাদের ছোট ভাই, তোমরা আমাদের অনুজ। এই যে আমাদেরকে দেখো, নুরুল হক নূর বসে আছে, আমি বসে আছি। আমরা তোমাদের যখন হামলা মামলা শুরু হয়েছে আমরা কথা দিয়েছিলাম, আমরা তোমাদের যারা
আমরা তোমাদের যারা সিনিয়র রয়েছি, সাবেক রয়েছি, আমরা তোমাদের পাশে এসে দাঁড়াবো। আগামীকাল এই যে 7 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে গায়েবানা জানাজা এবং একই সাথে কালো পতাকা মিছিল করব আমরা পুরানা পল্টন বিজয়নগর আলরাজি কমপ্লেক্সের পাশ থেকে। সাধারণ মানুষ যারা আমাদের এই সমাবেশে এবং এই জানাজা গায়েবানা জানাজায় অংশ নিতে চান তারা আগামীকাল চলে আসবেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছি, তাদের উপর হামলা মামলা যাই হোক আমরা সবসময় তাদের পাশে ইনশাল্লাহ থাকবো। আইনি সহায়তা নিয়ে, চিকিৎসা সহায়তা নিয়ে এবং তাদের আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে জনগণকে সম্পৃক্ত করা দরকার সেভাবে আমরা সম্পৃক্ত করব। আমরা তোমাদের সাথে রয়েছি, তোমরা এগিয়ে যাও, জয় তোমাদের হবে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ফ্যানটা দিয়ে দিই।